বাংলা গল্প জেনারেটর সফটওয়্যার। মূল ভূমিকা প্রথমে এটি রাখতে হবে। ছেলের অফিসে পিকনিক ছিল। সবাইকে ঘরের তৈরি খাবার নিয়ে যেতে বলেছিল। আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম। সন্ধ্যায় অফিস থেকে ফিরে সে খুশি হয়ে বলল, মা, তোমার পায়েস সবার খুব পছন্দ হয়েছে। আমি গর্বিত হলাম। তারপর সে বলল, একটা মজার কথা হলো, আমার সিনিয়র কলিগ আমাকে বলেছে তোমার বউ খুব ভালো রাঁধতে পারে। তাকে আমাদের বাসায় নিমন্ত্রণ করো। আমি জিজ্ঞেস করলাম, তুমি তাকে ভুল বুঝিয়ে দিলে না? সে মাথা নাড়ল। বলল, না মা, কারণ আমি চাই তুমি সত্যিই আমার বউ হও। আমার হাত কাঁপতে লাগল। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। তোমার রান্নার স্বাদ, তোমার যত্ন, তোমার ভালোবাসা, সবকিছু আমি একজন স্বামী হিসেবে পেতে চাই। বিয়ে করো আমাকে। আমরা সত্যিই স্বামী স্ত্রী হই। পায়েসের বাসন এখনো ধুয়ে রাখিনি। ছেলের কথায় মনে হল যেন একটা নতুন জীবনের স্বাদ পেলাম। চ্যানেল সাবস্ক্রিপশন লাইন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরিচিতি অংশ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সেন। আমার বয়স ৪৫ বছর। আমার স্বামীর নাম রবিন সেন, বয়স ৪৮ বছর। আমাদের ২ সন্তান, রিয়াজ আর শিলা। রিয়াজ ২১ বছর বয়সী, চাকরি করে। শিলা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। গল্পের মূল অংশ ৩০৪০ মিনিটের জন্য। সেদিন ছিল শনিবার। স্বামী রবিন অফিসে গিয়েছে। শিলা বান্ধবীদের সাথে পার্কে খেলতে গেছে। বাড়িতে শুধু আমি আর রিয়াজ। রিয়াজ তার রুমে ল্যাপটপে কাজ করছিল। আমি রান্নাঘরে দুপুরের খাবার রান্না করছিলাম। হঠাৎ রিয়াজ রান্নাঘরে এসে আমার পিছনে দাঁড়াল। আমি পিঠে তার উপস্থিতি অনুভব করলাম। মা, সে বলল, তুমি এত সুন্দর কেন? আমি ঘুরে তার দিকে তাকালাম। তার চোখে একটা অদ্ভুত চাহনি। রিয়াজ, তুমি কি বলছ? আমি জিজ্ঞেস করলাম। মা, আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর পারছি না। তোমাকে দেখলেই আমার মন অন্যরকম হয়ে যায়। তোমার চুল, তোমার চোখ, তোমার হাসি, সবকিছু আমাকে পাগল করে দেয়। কুশে আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রিয়াজ, তুমি কি বলছ? আমি তোমার মা। তুমি এভাবে কথা বলতে পার না। আমি কাঁপা গলায় বললাম। কিন্তু ভেতরে ভেতরে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। রিয়াজ এত সুন্দর ছেলে। তার শরীর ভর্তি মাংসপেশি। চোখে একটা তীব্র আকুলতা। মা, তুমি জান না তোমার সৌন্দর্য কি? তোমার বয়স ৪৫ হলেও তুমি আমার কোনো বান্ধবীর চেয়েও বেশি সুন্দর। আমি কত রাত জেগে তোমার কথা ভেবেছি। সে আমার কাছে আরও এগিয়ে এল। আমি পিছিয়ে গিয়ে দেওয়ালে পিঠ লাগালাম। রিয়াজ, তুমি এসব ভুলে যাও। তুমি একটা ভালো মেয়ে, বিয়ে করো, সংসার করো। এসব পাগলামি ছাড়ো। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু রিয়াজ আমার আরও কাছে এল। তার গায়ের গন্ধ আমার নাকে এল। একটা মিষ্টি পুরুষালী গন্ধ। আমার মাথা ঘুরে যাচ্ছিল। মা, আমি তোমাকে চাই। তুমি আমার হও। বাবাকে ছেড়ে আমার সাথে চলে যাও। আমরা দূরে কোথাও গিয়ে নতুন জীবন শুরু করি। আমি তার কথা শুনে হকচকিয়ে গেলাম। একদিকে এটা খুবই ভুল, অন্যদিকে আমার মনের গভীরে একটা তৃপ্তি হচ্ছিল। কত বছর পর কেউ আমাকে এভাবে চেয়েছে। রবিন আজকাল আমার দিকে তেমন নজর দেয় না। কিন্তু আমার ছেলে আমাকে নিয়ে এভাবে ভাবছে। রিয়াজ, এসব করা যাবে না। তুমি আমার ছেলে। আমি তোমার মা। সমাজে আমাদের মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি তাকে বলার চেষ্টা করলাম। মা, সমাজ কি আমাদের খুশি দেবে? আমি শুধু তোমাকে নিয়ে বাঁচতে চাই। তোমাকে আমার সব কিছু দিতে চাই। রিয়াজ আমার গাল ছুল। আমি তার হাত সরিয়ে দিলাম না। কেন জানি পারলাম না। হঠাৎ বাইরে একটা গাড়ির আওয়াজ পেলাম। রবিন ফিরে এসেছে। আমি রিয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। যা, তোর রুমে যা। বাবা এসে গেছে। আমি তাড়াতাড়ি চুল ঠিক করে নিলাম। রিয়াজ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, মা, আমি হার মানব না। তুমি একদিন আমার হবেই বলে সে তার রুমে চলে গেল। রবিন ঘরে ঢুকল। মিতু, খাবার তৈরি? সে জিজ্ঞেস করল। আমি কাঁপা গলায় বললাম, হ্যাঁ, প্রায় হয়ে গেছে। কিন্তু আমার মন তখন রিয়াজের কথাতেই আটকে আছে।
পরের কয়েকদিন রিয়াজের সাথে আমার আচরণ অদ্ভুত হয়ে গেল। সে যখনই আমার দিকে তাকায় আমি লজ্জা পাই। কিন্তু একটা অন্যরকম ভালো লাগাও হয়। সে আমাকে দেখে হাসে। আমিও অজান্তে হেসে ফেলি। একদিন রবিন আর শিলা বাজারে গেছে। আমি আর রিয়াজ ঘরে একা। রিয়াজ আমার কাছে এসে বসল। মা, আমার কথাগুলো ভেবেছ? সে জিজ্ঞেস করল। রিয়াজ, এসব ভাবা যায় না। তুমি আমার সন্তান। আমি তোমাকে জন্ম দিয়েছি গু, আমি বললাম। কিন্তু মা, আমি তো আর ছোট নেই। আমি 21 বছরের বড় হয়ে গেছি। আমি জানি কি চাই। রিয়াজ আমার হাত নীল। এবার আমি হাত সরালাম না। তার ছোঁয়া এত নরম। রিয়াজ, তুমি জান না এর পরিণাম কি হতে পারে? আমি বললাম। মা, আমি সব জানি। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসা দিতে পারব। বাবা তোমাকে যেমন ভালোবাসে আমি তার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসতে পারব। রিয়াজ আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমার মন দুলতে লাগল। একদিকে মাতৃত্ব, অন্যদিকে একটা নারীর মন। রিয়াজ এত সুন্দর ছেলে। তার কথা শুনে মন ভালো লাগে। কিন্তু এটা তো ভুল। রিয়াজ, তুমি কি করতে চাও? তুমি কি চাও আমি তোমার বাবাকে ছেড়ে দিই? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা। তুমি বাবাকে ছেড়ে আমার সাথে থাকো। আমরা দূরে কোথাও চলে যাব। নতুন জায়গায় নতুন পরিচয় নিয়ে থাকব। কেউ জানবে না আমরা মা ছেলে। রিয়াজ আমার 2 হাত নিয়ে নিজের হাতে নিল। আমি তার কথা শুনে হতবাক। এ ছেলে কি করে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে? রিয়াজ, তোর বোন শিলার কথা ভেব। সে কি করবে? আমি বললাম। মা, শিলা বাবার সাথে থাকবে। সে বড় হয়ে যাবে। আমরা দূর থেকে তার খোঁজখবর নেব। রিয়াজ বলল। হঠাৎ আমার মনে পড়ল, এ কেমন কথা হচ্ছে? আমি কি সত্যিই এসব নিয়ে ভাবছি? আমি রিয়াজের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালাম। রিয়াজ, এসব পাগলামি বন্ধ কর। তুমি একটা ভালো মেয়ে খোঁজ। বিয়ে কর। এসব ভুলে যাও। আমি রান্নাঘরে চলে গেলাম। কিন্তু আমার মন থেকে রিয়াজের কথা যাচ্ছিল না। রাতে শুয়ে ভাবলাম, আমার জীবনে কি আছে? রবিন কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার সাথে তেমন কথা বলে না। রিয়াজ আমাকে এত ভালোবাসে। কিন্তু এটা তো সমাজে গ্রহণযোগ্য নয়। পরের দিন রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি ঢাকায়। আমি চলে যাব। আমার বুকে হঠাৎ খালি খালি লাগল। কেন? আমি জিজ্ঞেস করলাম। মা, তুমি আমার প্রস্তাব মানবে না। তাহলে আমার এখানে থেকে লাভ নেই। আমি দূরে গিয়ে নিজেকে ব্যস্ত রাখব। রিয়াজ বলল। আমার চোখে পানি এল। এ ছেলে চলে গেলে আমি কি করব? রিয়াজ, তুমি যেও না। আমার খুব খারাপ লাগবে। আমি বললাম। তাহলে আমার কথা মেনে নাও। রিয়াজ বলল। আমি কিছু বলতে পারলাম না। রিয়াজ বলল, মা, আমি 3 দিন পর চলে যাব। এর মধ্যে তুমি চিন্তা করে দেখো। পরের 3 দিন আমার কোনো কাজেই মন বসল না। রিয়াজ চলে গেলে আমার খুব একা লাগবে। কিন্তু তার প্রস্তাব মানাও তো সম্ভব নয়। 3য় দিন সন্ধ্যায় রিয়াজ আমার কাছে এসে বলল, মা, আমি কাল সকালে চলে যাব। তোমার সিদ্ধান্ত কি? আমি কাঁদতে কাঁদতে বললাম, রিয়াজ, আমি পারব না। তুমি আমাকে ক্ষমা করে দাও। রিয়াজ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কিছু বলি। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। কিন্তু আমি চাই তুমি খুশি থাকো। যদি বাবার সাথে তোমার ভালো লাগে তাহলে তুমি থাকো। আমি দূর থেকে তোমার খুশির জন্য দোয়া করব। আমি আরও জোরে কাঁদলাম। রিয়াজ, তুমি আমার এত ভালো ছেলে। পরের দিন সকালে রিয়াজ ঢাকার উদ্দেশ্যে রওনা হল। আমি তাকে বিদায় দিতে গিয়ে বুঝলাম আমার জীবনের একটা অংশ চলে গেল। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল, এ কেমন গল্প হচ্ছে। আমি যে সত্যিকারের গল্প বলতে চেয়েছিলাম সেটা এখনো শুরুই হয়নি। আসলে সেদিন রিয়াজ যখন আমাকে বলেছিল তার সিনিয়র কলিগের কথা, তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল। রিয়াজের সিনিয়র কলিগ, যার নাম রাজীব স্যার, তিনি আসলে একজন গোয়েন্দা কর্মকর্তা। তিনি একটা বিশেষ মিশনে ছিলেন। সেদিন অফিসের পিকনিকে তিনি আমার পায়েসের স্বাদ নিয়ে বুঝেছিলেন যে এর মধ্যে একটা বিশেষ উপাদান আছে। আমি জানতামই না যে আমার দাদিমার দেওয়া রেসিপিতে একটা বিরল ভেষজ মেশানো থাকে, যেটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায়। রাজীব স্যার দীর্ঘদিন ধরে একটা আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের খোঁজ করছিলেন, যারা এই বিরল ভেষজ চোরাচালান করে বিদেশে পাঠায়। এই ভেষজ থেকে তৈরি হয় অত্যন্ত দামি ওষুধ। আমার পায়েসের স্বাদ নিয়ে তিনি নিশ্চিত হয়েছিলেন যে আমার কাছে এই ভেষজের সন্ধান আছে।
তিনি রিয়াজকে বলেছিলেন আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করতে, কারণ তিনি চান আমার সাথে কথা বলতে। কিন্তু রিয়াজ ভুল বুঝেছিল। সে ভেবেছিল তার কলিগ আমাকে নিয়ে অন্যরকম ভাবনা ভেবেছেন। তাই সে আমাকে বলেছিল তার সিনিয়র আমার রান্নার প্রশংসা করে বলেছেন কি তোমার বউ খুব ভালো রাঁধতে পারে গু। আসলে রাজীব স্যার বলেছিলেন তোমার মা অসাধারণ রাঁধতে পারেন। উনার রান্নায় এমন একটা স্বাদ আছে যেটা আমি আগে কোথাও পাইনি গিয়ে। পরের দিন রাজীব স্যার আমাদের বাড়িতে এলেন। তিনি আমাকে সবকিছু খুলে বললেন। আমি হতবাক হয়ে গেলাম। আমার দাদিমার রেসিপি যে এত গুরুত্বপূর্ণ তা আমি জানতামই না। রাজীব স্যার বললেন আপনার দাদিমা কোথা থেকে এই রেসিপি পেয়েছিলেন সেটা জানা খুবই জরুরি। এই তথ্য দিয়ে আমরা চোরাকারবারি চক্রকে ধরতে পারব গু। আমি তাকে বললাম আমার দাদিমার পুরানো ডায়েরির কথা, যেখানে তিনি সব রেসিপি লিখে রেখেছিলেন। সেই ডায়েরি আমার কাছেই ছিল। ডায়েরি খুলে দেখলাম আমার দাদিমা লিখেছেন যে এই রেসিপি তিনি পেয়েছিলেন তার ছোটবেলার এক বান্ধবীর কাছ থেকে, যে ছিল পার্বত্য এলাকার মেয়ে। সেই বান্ধবী তাকে বলেছিল এই ভেষজ অত্যন্ত দুর্লভ এবং অনেক গুণাবলী আছে। রাজীব স্যার খুশি হয়ে বললেন এই তথ্য দিয়ে আমরা চোরাকারবারিদের আস্তানা খুঁজে বের করতে পারব। তিনি আমাদের পুরো পরিবারকে তার মিশনে সাহায্য করতে বললেন। এরপর শুরু হল একটা রোমাঞ্চকর অভিযান। আমাদের পুরো পরিবার রাজীব স্যারের সাথে পার্বত্য এলাকায় গেলাম। সেখানে আমরা আবিষ্কার করলাম একটা গোপন চাষাবাদ, যেখানে এই বিরল ভেষজ চাষ করা হচ্ছিল। চোরাকারবারিরা স্থানীয় আদিবাসীদের দিয়ে জোর করে এই ভেষজ চাষ করাচ্ছিল এবং তারপর সেগুলো বিদেশে পাঠাচ্ছিল। রাজীব স্যারের নেতৃত্বে আমরা পুলিশের সাহায্যে পুরো চক্রকে ধরে ফেললাম। এই অভিযানে আমাদের পুরো পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রিয়াজ তার টেকনিক্যাল দক্ষতা দিয়ে চোরাকারবারিদের কমিউনিকেশন ট্র্যাক করেছিল। শিলা তার ছোট্ট সাইজের সুবিধা নিয়ে গোপন তথ্য সংগ্রহ করেছিল। আর আমি আমার রান্নার দক্ষতা দিয়ে স্থানীয় মানুষদের আস্থা অর্জন করেছিলাম। সবশেষে আমাদের এই অভিযানের ফলে শুধু চোরাকারবারি চক্রই ধরা পড়েনি, স্থানীয় আদিবাসীরাও তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছিল। সরকার তাদের জন্য একটা বিশেষ সংরক্ষিত এলাকা ঘোষণা করল, যেখানে তারা নিরাপদে তাদের ঐতিহ্যবাহী চাষাবাদ চালিয়ে যেতে পারবে। আর আমার দাদিমার রেসিপি? সেটা এখন জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষিত হয়েছে। আমাদের পুরো পরিবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছে। রিয়াজ এখন রাজীব স্যারের সাথে গোয়েন্দা বিভাগে কাজ করে। সে বুঝেছে যে জীবনে আরও বড় উদ্দেশ্য আছে। শিলা স্কুলে তার অভিজ্ঞতার গল্প বলে সবাইকে অবাক করে দেয়। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। এর কয়েক মাস পরে আরেকটি রহস্যময় ঘটনা ঘটল। একদিন আমার কাছে একটা পুরানো চিঠি এল। চিঠিটা পাঠিয়েছিলেন একজন বৃদ্ধা মহিলা, যার নাম সুশীলা দেবী। তিনি লিখেছিলেন যে তিনি আমার দাদিমার সেই বন্ধু, যার কাছ থেকে দাদিমা ভেষজের রেসিপি পেয়েছিলেন। চিঠিতে তিনি লিখেছিলেন, প্রিয় মিতালি, তোমার দাদিমার কথা আমার খুব মনে পড়ে। আমি শুনেছি তুমি আমাদের ঐতিহ্যবাহী রেসিপি দিয়ে দেশের অনেক উপকার করেছ। আমার কাছে আরও কিছু গোপন রেসিপি আছে। তুমি যদি চাও আমি সেগুলো তোমার সাথে ভাগ করে নিতে পারি কি? আমি সুশীলা দেবীর ঠিকানা দেখে অবাক হলাম। তিনি থাকেন সিলেটের একটা দুর্গম পাহাড়ি এলাকায়। রবিনের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিলাম তার সাথে দেখা করতে যাব। রাজীব স্যারও আমাদের সাথে গেলেন। তিনি বললেন এই ধরনের ঐতিহ্যবাহী গান সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। সিলেটে পৌঁছে আমরা দেখলাম সুশীলা দেবী একটা ছোট্ট কুডে ঘরে একা থাকেন। তার বয়স প্রায় ৮০ বছর, কিন্তু তার চোখে এখনও প্রাণবন্ততা। তিনি আমাদের দেখে খুশি হয়ে বললেন, আহা, তোমরা সত্যিই এসেছ। তোমার দাদিমা রুবি আমার খুব ভালো বান্ধবী ছিল। তোমাকে দেখলে তাকে মনে পড়ে। সুশীলা দেবী আমাদের তার বাড়িতে বসালেন। তারপর একটা পুরানো কাঠের সিন্দুক থেকে বের করলেন কয়েকটা হাতে লেখা পুঁথি। এগুলো আমার দাদিনানিদের লেখা। এখানে শুধু রান্নার রেসিপি নয়, আরও অনেক কিছু আছে। ভেষজ চিকিৎসা, প্রাকৃতিক রং তৈরির পদ্ধতি, এমনকি আবহাওয়ার পূর্বাভাস জানার উপায়ও আছে, তিনি গর্বের সাথে বললেন। রাজীব স্যার পুঁথিগুলো দেখে অবাক হয়ে বললেন, এগুলো অমূল্য সম্পদ। এগুলো সংরক্ষণ করা দরকার। সুশীলা দেবী বললেন, আমার কোনো সন্তান নেই। আমি চাই এই জ্ঞান যেন হারিয়ে না যায়। তোমরা যদি এগুলো নিয়ে কাজ কর তাহলে আমি খুশি হব গু। আমি তার কথা শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম। আন্টি, আমি আপনার এই জ্ঞান সংরক্ষণ করার জন্য যা যা করা দরকার সব করব। সুশীলা দেবী হাসলেন। তোমার দাদিমার মতোই তুমি। তিনিও এভাবে কথা বলতেন কি? তিনি আমার হাত ধরলেন।
এরপর আমরা কয়েকদিন সুশীলা দেবীর কাছে থাকলাম। তিনি আমাদের শিখিয়ে দিলেন কিভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায়। একদিন তিনি বললেন, তোমরা জান, এই পাহাড়ের গভীরে একটা গুহা আছে। সেখানে আমাদের পূর্বপুরুষরা আরও অনেক গোপন জ্ঞান লুকিয়ে রেখেছিলেন। কিন্তু সেখানে যাওয়া খুবই বিপজ্জনক। রিয়াজ আগ্রহের সাথে বলল, আন্টি, আমরা যেতে পারি। আমাদের অভিজ্ঞতা আছে। সুশীলা দেবী মাথা নাড়লেন। সেই গুহায় যেতে হলে বিশেষ প্রস্তুতি নিতে হয়। আর সবচেয়ে বড় কথা, সেখানে একটা অভিশাপ আছে। অভিশাপ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা সেই গুহায় এমন কিছু জ্ঞান লুকিয়ে রেখেছিলেন যেটা ভুল হাতে পড়লে বিপদ হতে পারে। তাই তারা একটা বিশেষ ধাঁধার মতো রক্ষাকবচ তৈরি করেছিলেন, সুশীলা দেবী বললেন। রাজীব স্যার বললেন, আমরা যদি সাবধানে যাই তাহলে হয়তো সেই জ্ঞান উদ্ধার করতে পারব। পরের দিন আমরা সেই রহস্যময় গুহার উদ্দেশ্যে রওনা হলাম। সুশীলা দেবী আমাদের একটা মানচিত্র আর কিছু বিশেষ তাবিজ দিলেন। এই তাবিজগুলো তোমাদের রক্ষা করবে। আর মানচিত্র অনুসরণ করে চলো। পথে অনেক বিপদ আছে, তিনি আমাদের সতর্ক করে দিলেন। আমরা পাহাড়ের গভীরে ঢুকলাম। পথটা অত্যন্ত দুর্গম। মাঝে মাঝে এত ঘন জঙ্গল যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। কয়েক ঘন্টা হাঁটার পর আমরা একটা বিশাল পাথরের দেওয়ালের সামনে পৌঁছলাম। সেখানে একটা ছোট মুখ দেখা যাচ্ছিল। এটাই সেই গুহা, রিয়াজ বলল। আমরা গুহার মুখে পৌঁছে দেখলাম সেখানে পুরানো অক্ষরে কিছু লেখা আছে। শিলা পড়তে চেষ্টা করে বলল, এখানে লেখা আছে, যে সত্যিকারের জ্ঞানপিপাসু সেই কেবল প্রবেশ করতে পারবে। গুহার ভেতরে ঢুকতেই আমরা দেখলাম চারপাশে অদ্ভুত আলো জ্বলছে। কোনো আগুন নেই, কোনো বিদ্যুতের বাল্ব নেই, অথচ সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। আরও ভেতরে যেতে যেতে আমরা দেখলাম দেওয়ালে অসংখ্য প্রাচীন চিত্র আঁকা। সেখানে দেখানো হয়েছে কিভাবে প্রাচীনকালের মানুষরা প্রকৃতির সাথে মিলেমিশে বাস করত। হঠাৎ আমরা একটা বিশাল হলরুমের মতো জায়গায় পৌঁছলাম। সেখানে মাঝখানে একটা পাথরের টেবিলের উপর অনেকগুলো পুঁথি রাখা। রাজীব স্যার সাবধানে একটা পুঁথি তুলে নিলেন। এগুলো 1000 বছরের পুরানো হতে পারে, তিনি বললেন। আমি একটা পুঁথি খুলে দেখলাম সেখানে অদ্ভুত সব রেসিপি লেখা। শুধু খাবারের রেসিপি নয়, এমন কিছু উপাদানের কথা লেখা যেগুলো আমি আগে কখনো শুনিনি। শিলা হঠাৎ চিৎকার করে বলল, মা, এখানে দেখো। এটা কি? আমরা তার দিকে তাকিয়ে দেখলাম দেওয়ালে একটা বিশাল মানচিত্র আঁকা। সেটা আমাদের দেশের মানচিত্র, কিন্তু তাতে এমন কিছু জায়গা চিহ্নিত আছে যেগুলো আমরা জানি না। এগুলো হয়তো গুপ্তধনের জায়গা, রিয়াজ বলল। রাজীব স্যার মানচিত্রটা ভালো করে দেখলেন। না, এগুলো গুপ্তধন নয়। এগুলো হল প্রাচীন জ্ঞানভাণ্ডারের স্থান। আমাদের পূর্বপুরুষরা দেশের বিভিন্ন জায়গায় এরকম জ্ঞান লুকিয়ে রেখেছিলেন। আমরা সেই মানচিত্রের ছবি তুলে নিলাম। পুঁথিগুলোও সাথে প্যাকেট করলাম। গুহা থেকে বের হওয়ার সময় আমার মনে হল যেন আমরা একটা অভূতপূর্ব অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম। আমাদের দেশের ইতিহাসে এমন অনেক গোপন কাহিনী আছে যেগুলো আমরা জানি না। সুশীলা দেবীর কাছে ফিরে আমরা তাকে সব বললাম। তিনি খুশি হয়ে বললেন, তোমরা ঠিক কাজই করেছ। এখন এই জ্ঞান সংরক্ষণ করো। এটা আমাদের দেশের সম্পদ। আমরা ঢাকায় ফিরে এসে সরকারের সংশ্লিষ্ট বিভাগে এই আবিষ্কারের কথা জানালাম। তারা খুব আগ্রহ দেখালেন এবং এই জ্ঞান সংরক্ষণের জন্য একটা বিশেষ প্রকল্প শুরু করলেন। আমাদের পুরো পরিবার এই প্রকল্পের সাথে যুক্ত হলাম। রবিন তার অফিসের কাজের পাশাপাশি এই প্রকল্পের সময় দিতে শুরু করলেন। রিয়াজ গোয়েন্দা বিভাগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন প্রাচীন স্থান খুঁজে বের করতে লাগল। শিলাও তার স্কুলে এই বিষয় নিয়ে একটা প্রজেক্ট করল। তার শিক্ষকরা খুব প্রশংসা করলেন। আর আমি হয়ে উঠলাম এই প্রাচীন রান্নার রেসিপিগুলোর বিশেষজ্ঞ। বিভিন্ন টিভি চ্যানেল আমাকে ইন্টারভিউ দিতে ডাকে। আমি প্রাচীন বাংলার খাদ্য সংস্কৃতি নিয়ে কথা বলি। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের পারিবারিক বন্ধনে। আগে আমরা সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। এখন আমাদের একটা সাধারণ উদ্দেশ্য আছে। আমরা সবাই মিলে আমাদের দেশের ঐতিহ্য সংরক্ষণের কাজ করি। রিয়াজ এখন আর আগের মতো বিভ্রান্ত নয়। সে বুঝেছে যে জীবনের সত্যিকারের অর্থ কী। সে এখন একটা মেয়ের সাথে পরিচিত হয়েছে যে তার মতোই ঐতিহ্য সংরক্ষণে আগ্রহী। শিলাও গর্ব করে সবাইকে বলে যে তার পরিবার দেশের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ করেছে। আর রবিন? সে এখন বলে, মিতু, তোমার দাদিমার সেই পায়েসের রেসিপি আমাদের জীবনই বদলে দিয়েছে।
আজ যখন আমি আমাদের এই অভিজ্ঞতার কথা ভাবি তখন মনে হয় জীবন কত অদ্ভুত। একটা সাধারণ পায়েসের রেসিপি থেকে শুরু হয়ে আমরা আবিষ্কার করলাম আমাদের দেশের অজানা ইতিহাস। আর সেই রাজীব স্যার, তিনি এখন আমাদের পারিবারিক বন্ধু। মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন। আমার রান্না খেয়ে বলেন, মিতালি, তোমার রান্নায় শুধু স্বাদ নেই, ইতিহাসও আছে গু। গত মাসে সুশীলা দেবী আমাদের ঢাকায় বেড়াতে এসেছিলেন। তিনি আমাদের কাজ দেখে খুশি হয়েছেন। তিনি বলেছেন, তোমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন পূরণ করেছ। এই গল্প শুনে হয়তো মনে হতে পারে যে এসব কল্পনার গল্প। কিন্তু আমি বলতে পারি, আমাদের দেশের প্রতিটা পরিবারের মধ্যেই এরকম অজানা ইতিহাস লুকিয়ে আছে। শুধু সেগুলো খোঁজার মতো মানুষ দরকার। আমাদের দাদিনানিরা যেসব গল্প বলতেন, সেগুলো শুধু গল্প নয়, সেগুলোর মধ্যে আছে আমাদের সমৃদ্ধ ঐতিহ্যের ইতিহাস। তাই আমি সবাইকে বলতে চাই, তোমাদের পরিবারের পুরানো রেসিপি, গল্প, ডায়েরি, এসবকে যত্ন করে রাখো। কে জানে এর মধ্যেই লুকিয়ে আছে তোমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আর আমি এখনও প্রতিদিন আমার দাদিমার সেই রেসিপি অনুসরণ করে পায়েস বানাই। প্রতিবার পায়েস খেতে খেতে মনে পড়ে আমাদের এই অভূতপূর্ব যাত্রার কথা। কখনো ভাবিনি একটা পায়েস আমাদের জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু জীবন তো এরকমই অপ্রত্যাশিত, তাই না? এই গল্পের শেষ নেই। আমরা এখনও নতুন নতুন প্রাচীন স্থান আবিষ্কার করছি। হয়তো আগামীকাল আরও কোনো রহস্যের সমাধান পাব। কিন্তু এই মুহূর্তে আমি খুশি যে আমাদের পরিবার একসাথে থেকে দেশের জন্য কিছু করতে পেরেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা বুঝেছি যে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, সেটা হল পরিবার আর দেশের প্রতি ভালোবাসা।